সাম্প্রতিক জিকের ধারাবাহিক ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সঙ্গে আছে আমি মাহফুজ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিশ্বে ঘটে যাওয়া সব থেকে ঘটনাবলী, যেগুলো অ্যাডমিশন কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি আজকে যে তথ্যগুলো দিব, প্রত্যেকটা তথ্য সাজেশনকৃত তথ্য, এবং এই তথ্যগুলোর তাৎপর্য এত বেশি, আপনার কম্পিটিটিভ এক্সামে এখান থেকে হুবহু প্রশ্ন চলে আসবে। জাস্ট তথ্যগুলোর দিকে একবার দেখুন। আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হলো, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে কোন দেশ? যুক্তরাষ্ট্র সম্প্রতি আন্তর্জাতিক আদালতের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। কেন? কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে রিসেন্টলি জেনোসাইডের সাথে সম্পৃক্ত যে সকল ব্যক্তিবর্গ ছিল, আন্তর্জাতিক আদালত তাদের বিরুদ্ধে তদন্ত এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কারণে যুক্তরাষ্ট্র এই আন্তর্জাতিক আদালতের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। সুতরাং জাস্টিস কোথায়? হোয়ার ইজ দ্য জাস্টিস? ইসরায়েলের গণহত্যার জন্য আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট যেটা আছে, সেই কোর্ট যখন তদন্ত এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তখন যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা আসে। সুতরাং এটাই হলো আন্তর্জাতিক বিশ্ব, আন্তর্জাতিক রুল ল। সম্প্রতি ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সব থেকে ঘনিষ্ঠ রাষ্ট্র, ও তারা রিসেন্টলি কিন্তু ভারত ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে। গুগলের নতুন এআই মডেলের নাম কি? জেমিনি 3.7 ফ্ল্যাশ। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য, এটা আমি 3 স্টার দিয়ে রাখবো। এই তিনটা তথ্য আলোচনা করলাম, তিনটা তথ্যই কিন্তু গুরুত্বপূর্ণ। রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনাগুলি থেকে এই তিনটা তথ্য ডেফিনেটলি যেন মনে থাকে। এরপরে রয়েছে সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তির নাম কি? বর্তমান বিশ্বের সব থেকে বেশি আলোচিত যে চুক্তিটা রয়েছে, সেই চুক্তিটা হলো মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তিতে বাংলাদেশও কিন্তু আমন্ত্রণ পেয়েছে এবং বাংলাদেশ এই চুক্তিতে অংশগ্রহণ করার জন্য কিন্তু নিজেদের আগ্রহ প্রকাশ করেছে। কিছুদিনের মধ্যে হয়তো আমরা আপডেট পেয়ে যাব। যদিও এই চুক্তি নিয়ে সব থেকে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। ভারতের মিডিয়াগুলো রীতিমতো এই চুক্তির বিরুদ্ধে কিন্তু লাগাতার বক্তব্য এবং ন্যারেটিভ তৈরি করে চলেছে এবং তাদের ঘুম মোটামুটি হারাম হয়ে গেছে। সম্প্রতি মহাশূন্যে প্রথম শনাক্ত হওয়া প্রাকৃতিক শর্করার নাম কি? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য। আমি যে তথ্যগুলো দিব, প্রথমে যাই আলোচনা করতেছি, যতক্ষণ না আমি বলবো যে 3 স্টার শেষ হয়ে গেছে, ততক্ষণ মনে করবেন সবগুলো তথ্যই 3 স্টার প্রাপ্ত তথ্য, মোস্ট ইম্পর্টেন্ট সবগুলাই। তো এইটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সম্প্রতি মহাকাশের যে শর্করা আবিষ্কৃত হয়েছে সেটা হলো এরিথ্রোজোল। সম্প্রতি চাঁদের বুকে আশ্রয় পড়া রকেটের নাম, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ফ্যালকন 9। সম্প্রতি চাঁদের বুকে আশ্রয় পড়া রকেটের নাম হলো ফ্যালকন 9। এরপরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর দিকে একবার একটু দেখুন, যে দেশের প্রথম এসডিজি ভিলেজ কোনগুলা? এটা যে কত বেশি গুরুত্বপূর্ণ। রিসেন্টলি দেশের নিরক্ষর মুক্ত কিছু জেলা বা কিছু গ্রাম ছিল, সেই গ্রাম থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে কম্পিটিটিভ এক্সাম গুলোতে। সুতরাং এই প্রশ্নটা যে কোনো অ্যাডমিশন হোক কিংবা কম্পিটিটিভ এক্সাম হোক, 100% আসবে আসবে আসবে। এই প্রশ্নের তাৎপর্য অনেক বেশি। মিতিঙ্গাছড়ি, পানখালী এবং নাফানগর। মিতিঙ্গাছড়ি হলো কাপ্তাইয়ের একটি গ্রাম, পানখালী হলো খুলনার দাকপের, এবং নাফানগর এটা হলো দিনাজপুরের। এটা কিন্তু নাফাখুম বা দেবতাখুমের কোনো বিষয় না। সম্প্রতি স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী ইউরোপের স্যাটেলাইট নেটওয়ার্কের নাম কি? আইরিশ 2। এটা কিন্তু রিসেন্টলি এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, যে কারণে কিন্তু এই প্রশ্নটা চলে আসছে। হেমেইমিম বিমান ঘাঁটি এবং তারতুশ নৌঘাঁটি কোন দেশের সামরিক ঘাঁটি? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা হলো রাশিয়ার বিমান ঘাঁটি এবং সামরিক ঘাঁটি, এবং এই রাশিয়ার সামরিক ঘাঁটিটা হলো সিরিয়াতে অবস্থিত। সিরিয়াতে আমরা দেখছি কিছুদিন আগে সিরিয়ার সাবেক স্বৈরাচারী শাসক বাশার আল আসাদের কিন্তু পতন ঘটেছে। বাশার আল আসাদের পতনের পর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আহমেদ আল সারা। তো আহমেদ আল সারার আগে বাশার আল আসাদ যখন সিরিয়া শাসন করছে, তখন কিন্তু সিরিয়ার সাথে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং অন্যতম মিত্র ছিল। এবং বাশার আল আসাদ যখন ক্ষমতাচ্যুত হয়, তখনও কিন্তু বিমান নিয়ে, ব্যক্তিগত বিমান নিয়ে কিন্তু রাশিয়াতেই পালায়ন করছিল। এখন রাশিয়ার যে সামরিক ঘাঁটিটা সিরিয়াতে অবস্থিত আছে, সেই ঘাঁটির এখন বর্তমান অবস্থা নিয়ে কিন্তু আহমেদ আল সারার সাথে আলোচনা চলতেছে এবং কূটনৈতিক সমঝোতার বিষয় কিন্তু চলতেছে, যে কারণে এই দুইটা ঘাঁটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর করেছে? এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দক্ষিণ কোরিয়ার সাথে এটা একটি অর্থনৈতিক কম্প্রিহেন্সিভ ইকোনমিক এগ্রিমেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অস্ট্রেলিয়ায় 5 উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটারকে? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। হাসান মাহমুদ রিসেন্টলি কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে
বাংলাদেশের হাসান মাহমুদ 5 উইকেট নিয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে? তানজিদ হাসান তামিম। তানজিদ হাসান তামিম। খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নগুলো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষায় এত এত বেশি আসে, যেটা বলার অপেক্ষা রাখে না। যা কিছুই ঘটে যাচ্ছে বিশ্বে, বিশেষত খেলাধুলা সংক্রান্ত যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে, এটা ডেফিনেটলি আপনাদেরকে জানতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসবে। তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, এই দুইটা প্রশ্ন, এই দুইটা না, সবগুলো প্রশ্ন এত বেশি গুরুত্বপূর্ণ, কোনোভাবে যেন অবহেলা না করো। আর এই আলোচনার আমরা পূর্ণাঙ্গ আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য বলে রাখি। আমাদের কিন্তু যারা জব ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কিন্তু এখন আমাদের ফাউন্ডেশনাল কোর্স রয়েছে। আর তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য অল ইন অন কোর্স রয়েছে, টাইটান ব্যাচ রয়েছে। আমাদের ব্যাচে কিন্তু এখন ভর্তি চলতেছে। আমাদের এই ব্যাচে যদি তোমরা ভর্তি হও, আমরা এই যে দেখতে পাচ্ছ সাম্প্রতিক প্রশ্নগুলো, এভাবে আমরা সাজেশন করে কিন্তু তোমাদের প্রত্যেকটা লেকচার শিট কিন্তু শিখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা লেকচার শিটে সাজেশন তৈরি করে দিচ্ছি। তোমাদের সময় এখন খুবই অল্প, এই অল্প সময়ে অনেক বড় একটা প্রিপারেশন কিন্তু কমপ্লিট করতে হবে। উইদাউট সাজেশন টোটালি ইম্পসিবল এই প্রিপারেশনটা কমপ্লিট করা। দ্যাটস হয় তোমাকে সাজেশন মাফিক পড়তে হবে। সাজেশনের জন্য কিন্তু মেন্টর দরকার হয়। আমাদের ইনস্ট্রাক্টর প্যানেল যারা আছে প্রত্যেকেই কিন্তু অভিজ্ঞ মেন্টর, এবং তারা তোমাদের যে সাজেশন করে দিবে, এই সাজেশন অনুযায়ী তুমি ফলো করো, তাহলে এই অল্প সময়ের ভিতরে তুমি পুরো সিলেবাস কিন্তু কমপ্লিট করতে পারবা। আর যদি তুমি পুরো সিলেবাস কমপ্লিট করতে পারো, আমাদের গাইডলাইন, সাজেশন, ইনস্ট্রাকশন টু দা পয়েন্টে ফলো করতে পারো, ডেফিনেটলি বিশ্ববিদ্যালয়ে চান্স হতে তোমার বাধ্য। তো তোমরা যারা আমাদের ইন্টেনসিভ কেয়ারে ভর্তি থাকতে আগ্রহী, আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী, তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, বা আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি, একই নাম্বার, এই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের এখন কোর্স ফি হলো 3000 টাকা। মোস্ট ইম্পর্টেন্ট হলো অল্প সময়ের জন্য, আর কয়েকটা দিন মাত্র থাকবে, এই সময়ে আমাদের 50% ডিসকাউন্টে কোর্সটা কিন্তু এখন 1550 টাকা। এটা আর বেশি দিন থাকবে না, কিছুদিন পরে কিন্তু 3000 টাকা হয়ে যাবে। সো এই মুহূর্তে যদি আমাদের কোর্সে তোমরা এনরোল করো, তাহলে কিন্তু মাত্র 1550 টাকা এনরোল করতে পারবা। তো যে আলোচনায় ছিলাম, সেই আলোচনায় আবারও ফিরে যাই। সম্প্রতি বাংলাদেশ চীনের কাছ থেকে কোন যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি খসড়া প্রস্তুত করেছে? J-10C। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা হলো 4.5 প্রজন্মের একটা বিমান এবং এশিয়ার অন্যতম শক্তিশালী একটা বিমান। বর্তমান পৃথিবীতে 5th জেনারেশনের বিমান তৈরি করতে পারে মাত্র 3টা দেশ, একটা হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। আর এই যে বিমান, এটা হলো চীনের বিমান, এটা 4.5 জেনারেশনের বিমান, এবং পাকিস্তানের বিমান বাহিনীর সব থেকে শক্তিশালী বিমানের অন্যতম হলো এই J-10C। এবং ভারতের কাছে এই বিমান নাই, কারণ চীন কখনো ভারতের কাছে এই বিমান বিক্রি করবে না। বাট ভারতের কাছেও 4.5 প্রজন্মের যে বিমানটা রয়েছে, যেটা ভারতীয় বিমান বাহিনীর সব থেকে শক্তিশালী বিমান, সেটা ফ্রান্সের তৈরি রাফায়েল। তো এর সাথে যদি আমরা তুলনা করি, মানে রাফায়েল বিমানের সাথে যদি তুলনা করি, তাহলে J-10C এই বিমানও কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং রাফায়েলের সমকক্ষের একটি বিমান। যদিও রাফায়েলের সক্ষমতা অনেক বেশি, বাট খরচের দিক বিবেচনা করলে রাফায়েল কিন্তু এই J-10Cর থেকে 3x গুণ বেশি কস্ট পড়ে যায়। তো ওই জায়গা থেকে তুলনামূলকভাবে কম খরচে আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে কিন্তু এই বিমানের কোনো বিকল্প নাই। বাংলাদেশ সর্বপ্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে জয়লাভ করেছে কোন শহরে? অস্ট্রেলিয়ার শহর ডারউইনে কিন্তু সম্প্রতি বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেট জয়লাভ করেছে, যেটা বাংলাদেশের জন্য একটা বিরল ইতিহাস তৈরি হয়েছে। কারণ বাংলাদেশ টেস্ট ক্রিকেটে কিন্তু আহামরি খুব একটা বেশি শক্তিশালী না, আর অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী দেশ টেস্ট ক্রিকেটে যাদের একক আধিপত্য, তাদেরকে পরাজিত করা মানে এটা বাংলাদেশের জন্য একটি বিশাল অর্জন। সুতরাং এই সংক্রান্ত প্রশ্নগুলো কিন্তু ডেফিনেটলি আপনাদের জানতে হবে। ট্রাম মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম কোনটি? এটা মোস্ট ইম্পর্টেন্ট, ট্রুথ সোশ্যাল। এটা ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম, এবং ট্রাম্প তার যে পোস্টগুলো করে সেগুলো দেখবেন ট্রুথ সোশ্যালে কিন্তু করে। এটা ট্রাম্পের নিজস্ব কিন্তু সোশ্যাল মিডিয়া। মেটার নতুন এআই মডেলের নাম কি? এটাও মোস্ট ইম্পর্টেন্ট। মিউজিক গ্ল্যামার, খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নতুন অর্থ বছরের সময়কাল কখন নির্ধারণ করা হয়েছে? এটা যে এত বেশি গুরুত্বপূর্ণ, কারণ গত সময়ে আমরা জানতাম জুলাই এবং জুনে, এর আগে কিন্তু আমাদের অর্থনৈতিক সাল গণনা করা হতো, এখন গণনা করা হবে এপ্রিল থেকে 31শে মার্চ। আগে আমরা দেখছি যে 1 জুলাই থেকে 31শে জুন কিন্তু অর্থনৈতিক সময়কাল বা অর্থ বছরের সময়কাল, অর্থনৈতিক না, অর্থ বছরের সময়কাল নির্ধারণ করা হতো। সুতরাং যেহেতু একটা ম্যাসিভ চেঞ্জ, যেটা অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা, সুতরাং এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য। সম্প্রতি ইসরায়েল সিরিয়ার কোন ঘাঁটিতে হামলা চালিয়েছে? এটারও তাৎপর্য অনেক 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 বেশি।
সম্প্রতি ইসরায়েল সিরিয়ার আবু আল দুহুরের যে ঘাঁটিটা রয়েছে এই ঘাঁটিতে তুরস্ককে উদ্দেশ্য করে কিন্তু হামলা চালিয়েছে, যেখানে তুরস্কের সামরিক উপস্থিতি ছিল এবং যেটা নিয়ে কিন্তু আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই হামলার একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে ইসরায়েলের বর্তমান সময়ের যে প্রধানমন্ত্রীর যে প্রতিপক্ষ, অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহুর যে অন্যতম প্রতিপক্ষ নাফতালি বেনেট, সে নাফতালি বেনেট কিন্তু কিছুদিন আগে ঘোষণা দিয়েছিল যে তুরস্ক হবে পরবর্তী ইরান। মানে ইরানের সাথে ইসরায়েলের যেমন একটি সামরিক কিংবা সম্পর্কের বৈরিতা রয়েছে, ঠিক একইভাবে তুরস্ককে কিন্তু টার্গেট করে তাদের এমন পরিকল্পনা রয়েছে, সেটার কিন্তু একটা বহিঃপ্রকাশ দিয়েছে। আর তারপরেই কিন্তু সিরিয়াতে তুরস্কের উপস্থিতি ছিল এমন একটি সামরিক ঘাঁটিতে কিন্তু ইসরায়েল হামলা চালিয়েছে। তুরস্কের প্রতিক্রিয়া কি সেটাই দেখার বিষয়। তবে তুরস্ক এখানে কূটনৈতিকভাবে বিষয়টা সমাধান করার চেষ্টা করছে, কারণ ইসরায়েলের এই বিমান হামলার মূল উদ্দেশ্য ছিল তাদের আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে নাফতালি বেনেটের যে বক্তব্যটা দিয়েছে সেই বক্তব্যের উপর যেন জনমত প্রভাবিত না হয়, বেনিয়ামিন নেতানিয়াহুর দিকে যেন জনগণ আসে বা তার রাজনৈতিক প্ররোচনায় যেন এই বিষয়গুলোকে ব্যবহার করতে পারে, যে কারণে এমনটাই করছে বলে ধারণা করা হচ্ছে। আবু আল দুহুর বিমান ঘাঁটিটি কোথায় অবস্থিত? সিরিয়ার কোন প্রদেশে অবস্থিত? ইদলিব প্রদেশ, যুদ্ধ বিধ্বস্ত একটি প্রদেশ সিরিয়ার ইদলিব, যেটা বিগত কয়েক দশক ধরে কিন্তু একদম বিধ্বস্ত হয়ে গেছে এবং বর্তমান সময়ে আহমেদ আল সারার নেতৃত্বে কিন্তু এই প্রদেশগুলো পুনর্গঠিত হচ্ছে। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল সারা কিছুদিন আগেও কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। বাশার আল আসাদ শিয়া ধর্মাবলম্বী। বাশার আল আসাদ ক্ষমতার পর পরবর্তীতে কিন্তু আল সারা প্রেসিডেন্ট নির্বাচিত হয়। সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সাথে গোয়েন্দা সংস্থা চুক্তি স্বাক্ষর করেছে? পাকিস্তানের সাথে। 2026 সালের শুরুতে ইউরোপীয় অর্থনীতিতে কি বড় পরিবর্তন আসে? বুলগেরিয়ার ইউরোজোনের 21তম সদস্য হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে। কোন দেশ? ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ বুলগেরিয়া। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার সংখ্যা ছিল কত? 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার সংখ্যা ছিল কিন্তু 349 জন। আমরা জানি সংসদের সর্বমোট আসন রয়েছে 350 জন, কিন্তু 23তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা কেন 349 জন? কারণ চট্টগ্রাম 4 আসন এখন কিন্তু শূন্য, সেখানে কোনো সংসদ সদস্য নাই। বিন্না ঘাসের ইংরেজি নাম কি? ভেটিভার। এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ রিসেন্টলি পাহাড় ধস কিংবা রাস্তা বা বিভিন্ন যে ধস হয়ে যাচ্ছে, যে বিভিন্ন বাঁধ প্রকল্প, তো সেগুলো মেনটেনের জন্য কিন্তু এই ঘাস লাগানোর জন্য বুয়েটিয়ান একটি দল গবেষকরা কিন্তু একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করেছে এবং পরিকল্পনা কিন্তু রয়েছে। আর্কটিক অঞ্চলের বরফ সিল্ক রোড নামে পরিচিত কোন নৌপথ? নর্দার্ন সি রুট। নর্দার্ন সি রুট বর্তমান সময়ের জন্য খুবই আলোচিত একটি রুট। কেন? কারণ যুদ্ধ বিধ্বস্ত হরমুজ প্রণালী কিংবা সুয়েজ খালের বিকল্প হিসেবে কিন্তু এই আর্কটিক সাগরের এই রুটটাকে ব্যবহার করার জন্য বিশ্ব অর্থনীতিবিদরা কিন্তু নতুনভাবে ভাবছে। স্পেস এক্স কত মিনিটের ব্যবধানে 2টি রকেট উৎক্ষেপণ করে রেকর্ড করেছে? 38.5 মিনিট। ইলন মাস্কের কোম্পানি। ফরওয়ার্ড ফাস্টার নাও এপেক 2026 সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন শামারুক ফখরুদ্দিন। রিসেন্টলি শ্রীলঙ্কাতে একটি আন্তর্জাতিক কনভেনশন অনুষ্ঠিত হলো। দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি AK-M আসাদুজ্জামান। রাজস্ব সম্মেলন 2026 কবে অনুষ্ঠিত হয়? 18 আগস্ট 2026। চীনের নতুন অতি ক্ষুদ্র সেন্সর কত গভীরে সাবমেরিন শনাক্ত করতে পারে? 500 মিটার গভীরে কিন্তু সাবমেরিন শনাক্ত করতে পারে। সম্প্রতি কোরীয় যুদ্ধের অবসানে কোন দেশ আলোচনার প্রস্তাব দিয়েছে? আমরা জানি দীর্ঘ সময় ধরে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজমান। সেই উত্তেজনা প্রমোশনের জন্য সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিন্তু শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে। ইউপিআই ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা করেছে ভারত। উলচি ফ্রিডম শিল্ড কোন দুই দেশের যৌথ সামরিক মহড়া? যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। আমরা কোরিয়া উপদ্বীপে কিন্তু 2টা রাষ্ট্র দেখি, একটা হলো দক্ষিণ কোরিয়া, একটা হলো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া কমিউনিস্ট শাসিত এবং যেটা চীন এবং রাশিয়ার প্রভাব বলয়ের মধ্যে রয়েছে, আর দক্ষিণ কোরিয়া গণতান্ত্রিক রাষ্ট্র যেটা যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় রয়েছে। দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সিকিউরিটি বা নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র মহড়া পরিচালনা করে আসতেছে। তার একটি অন্যতম অংশ কিন্তু এই উলসি ফ্রিডম শিল্ড। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিটিআরসি নারী চালক এবং কন্ডাক্টর পরিচালিত বাসের নাম হলো পিঙ্ক বাস। বর্তমানে আগস্ট 2026 বাংলাদেশে পরিচালিত গ্রিন শিপইয়ার্ড কয়টি? 23টি। নজরুল বর্ষের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে 31 আগস্ট 2026।
এরপরে যে সাম্প্রতিক প্রশ্নগুলো রয়েছে সেগুলোর দিকে একটু দেখুন। আমরা কিন্তু 100টার উপরে সাম্প্রতিক প্রশ্ন আজকে আলোচনা করব। সব প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ফিলিস্তিনের পশ্চিম তীরে অবশিষ্ট একমাত্র অধ্যুষিত খ্রিস্টান অধ্যুষিত শহর কোনটি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাই বা জর্ডান কম্প্যাক্ট কত সালে চালু হয়? 2016 সালে জর্ডান কম্প্যাক্ট চালু হয়। এখন প্রশ্ন আসতে পারে 2016 সালে জর্ডান কম্প্যাক্ট চালু হলেও বর্তমান সময়ে এটার আলোচনা কেন? কারণ রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য এই জর্ডান কম্প্যাক্টের আদলে কিন্তু একটা সলিউশন নিয়ে আসার প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যেখানে এই কম্প্যাক্টে মূলত সিরিয়ার যে শরণার্থী ছিল তাদেরকে প্রশিক্ষণ এবং শিক্ষাদানের একটা প্রক্রিয়া ছিল। তো সেটাও রোহিঙ্গাদের ভিতরে করা যায় কিনা সেই প্রস্তাবটা কিন্তু নতুন করে আসছে, যে কারণে এই বিষয়টা কিন্তু চলে আসছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের নাম কি? লালা। সম্প্রতি ইন্দোনেশিয়ায় আঘাত আনা শক্তিশালী ভূমিকম্প ছিল কত মাত্রায়? 7.7 মাত্রায়। বাংলাদেশে 5.5 মাত্রায় ভূমিকম্প হয়েছিল, তাই মনে হচ্ছিল যে বিল্ডিং গুলো একদম ধসে পড়বে। তার থেকেও 7.7 কত বেশি শক্তিশালী। সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সাথে বাণিজ্যিক কৌশলগত এবং প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে? তুরস্কের সাথে। তুরস্কের সাথে কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে 2026 জুনে। টেস্ট বাংলাদেশের সর্বপ্রথম অস্ট্রেলিয়াকে পরাজিত করে 2017 সালে। আর রিসেন্টলি অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়াকে পরাজিত করে একটি নতুন ইতিহাস রেকর্ড করেছে। সারা দেশে কতটি এআই ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে? 10 লাখ এআই ক্যামেরা বসানোর কিন্তু বর্তমানে পরিকল্পনা রয়েছে সরকারের। এরপরে যে প্রশ্নটা আছে 2025-26 অর্থ বছরে বাংলাদেশের জ্বালানি আমদানিতে ব্যয় কত? 10.63 বিলিয়ন মার্কিন ডলার। ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্ব রেকর্ডে সর্বোচ্চ গতি উঠেছে ঘন্টায় 800 কিলোমিটার। একটা ট্রেন ঘন্টায় 800 কিলোমিটার গতিতে চলাচল করতেছে, যেটা শব্দের থেকে বলা যায় দ্বিগুণেরও বেশি, এবং যেটা অল কাইন্ড অফ বিমানের গতিতে ট্রেন চলাচল করার কিন্তু সক্ষমতা আছে এই ম্যাগলেভ ট্রেনের। ভ্লাদিমির পুতিন সম্প্রতি কোন বিতর্কিত কুড়িল দ্বীপ সফর করেছে? ইতুরুপ দ্বীপ। এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য। যুক্তরাষ্ট্রের নতুন ড্রোন ট্যাক্স ফোর্সের নাম হলো ট্যাক্স ফোর্স ফ্যালকন স্ট্রাইক। ইউরোপের সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা কোন দেশে অবস্থিত? ইতালিতে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি কিন্তু এটা 3 স্টার দিয়ে রাখবো, কারণ বিভিন্ন সময় যে জিওগ্রাফির যে গুরুত্বপূর্ণ বিষয় আগ্নেয়গিরি, জলপ্রপাত বা এই জাতীয় যে প্রশ্নগুলো চলে আসে, তো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সম্প্রতি এই ইতালিতে যে ইউরোপের একটি সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা রয়েছে, সেটার কিন্তু সক্রিয়তা লক্ষ্য করা গেছে, এবং তার যে আগুনের উৎপাত, তার সেই উৎপাতে কিন্তু বিমান চলাচল বা আশেপাশের বসতি থেকে সরিয়ে নেওয়া, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পর্যটকও কিন্তু নিহত হয়েছে। সুতরাং এই ধরনের বিষয়গুলো সাম্প্রতিক যে ঘটনাগুলোর সাথে রিলেটেড থাকে, তো ওইগুলা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। যেমন 2016 সালে হাইতিতে একটি বিশাল ঘূর্ণিঝড় হয়। 2016 সালের প্রশ্নে কিন্তু চলে আসছিল যে হাইতির রাজধানীর নাম কি। তো অনেকে মনে করতে পারে যে হাইতি, যেটা একটা খুবই আননোন এবং ক্যারিবিয়ান অঞ্চলের একটি ক্ষুদ্র দ্বীপ, তো এটা রাজধানীর নাম কেন আসলো? কারণ তার সাথে একটি সাম্প্রতিক ঘটনা রিলেটেড ছিল। সরকার কতটি 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করার কাজ শুরু করেছে? 5টি। তো আবারও যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে বলছি, একটু আগে আমাদের যে কোর্সের কথা বললাম অল ইন ওয়ান কোর্স, টাইটান কোর্স, এই কোর্সে কিন্তু ভর্তি চলমান রয়েছে। তোমরা যারা একদম কনক্লুসিভ একটা কোর্স করতে যাচ্ছ, যার মাধ্যমে একদম A to Z সবকিছু প্রস্তুতি তুমি নিতে পারবে, তাদের জন্য কিন্তু এই কোর্সটা। এখানে তোমার কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, সম্পূর্ণ আমাদের ইনস্ট্রাক্টর প্যানেল তোমাদের সাজেশন করে দিবে, গাইডলাইন দিয়ে দিবে। আমি যেমন তোমাকে এই হাজার হাজার সাম্প্রতিক ঘটনাবলীর মধ্য থেকে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সাজেশন করে দিচ্ছি এবং বলে দিচ্ছি যে যে তথ্যগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা তথ্য তোমাদের কর্ণ গহ্বরে ঢুকিয়ে দিই যে এই তথ্যগুলো তোমার পরীক্ষায় আসার মতো। সো এভাবে যদি তুমি একদম আমাদের ইন্টেনসিভ কেয়ারে থেকে প্রস্তুতি নিতে চাও, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখছো এই নাম্বারে কিন্তু আমাদের কোর্সে বা ইন্টেনসিভ কেয়ারে কিন্তু থাকতে হবে, তাহলে ইন্টেনসিভ সাপোর্ট দেওয়া সম্ভব। আর সব থেকে বড় আকর্ষণ এই মুহূর্তে যেটা, আমাদের কোর্স ফি কিন্তু 3000 টাকা, কিন্তু এখন চাইলে মাত্র 1550 টাকায় খুবই সীমিত সময়ের জন্য তোমরা ভর্তি হতে পারবা। কিছুদিন পরে কিন্তু এই অফারটা থাকবে না, এবং এটা এমন একটা কোর্স যে কোর্সের মাধ্যমে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। এই কোর্সে থাকলে অন্য কোনো অনলাইন অফলাইন কোনো ভায়া মেন্টর কিচ্ছু দরকার হবে না। জাস্ট আমরা যা বলবো এইগুলো তুমি ফলো করতে পারলে ইনশাল্লাহ 100% অ্যাডমিশনে তুমি বেস্ট রেজাল্ট করতে পারবা। 2026-27 অর্থ বছরের প্রথম মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। এটাও মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই রেমিটেন্স আমাদের বাংলাদেশের অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু ফ্রিকোয়েন্টলি প্রশ্ন চলে আসে। এশিয়ান পুলিশের স্পোর্টস কাউন্সিলের বাংলাদেশি উপদেষ্টা শামিমা পারভীন ফিদেল ক্যাস্ট্রো কোন দেশের বিপ্লবী নেতা? কিউবার। হোয়াইট হাউসের প্রেস সচিব পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছে ক্যারোলিন লেভিট। তো ক্যারোলিন লেভিটের সাথে ডোনাল্ড ট্রাম্পের যে
মস্কারা ওয়ান কাইন্ড অফ, সেটা কিন্তু বিশ্ব রাজনীতিতে খুবই আলোচিত ছিল। তো ক্যারোলিন লেভিট কিন্তু রিসেন্টলি পদত্যাগ করতে যাচ্ছে। উদার শক্তি 2026 কোন দুই দেশের যৌথ সামরিক মহড়া? ভারত এবং মালয়েশিয়ার সামরিক মহড়া। দক্ষিণ কোরিয়া কত সালের মধ্যে চাঁদে মহাকাশযান অবতরণের পরিকল্পনা রয়েছে? 2030 সালের মধ্যে। 2030 সালের মধ্যে কিন্তু দক্ষিণ কোরিয়া চাঁদে মহাকাশযান অবতরণের পরিকল্পনা কিন্তু করতে যাচ্ছে। দীর্ঘ 23 বছর পর কোন দেশ ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে কিন্তু ইরাকে তাদের সামরিক উপস্থিতি বজায় রেখেছিল। রিসেন্টলি কিন্তু তারা সেনা প্রত্যাহার করে নিচ্ছে। 2026 সালে উয়েফা সুপার কাপের চ্যাম্পিয়ন ছিল পিএসজি। পিএসজি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত একটি ফুটবল ক্লাব। প্লুটো গ্রহের সম্প্রতি কোন তরল পদার্থের সন্ধান পাওয়া গেছে? তরল নাইট্রোজেন। এটা একটা 3 স্টার প্রাপ্ত কোশ্চেন। এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু বিজ্ঞান প্রযুক্তির পার্ট হিসাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তো ডেফিনেটলি আসে। কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নটা থেকে তুমি 1 মার্কের কোশ্চেন পেয়ে যাওয়া। সো ডেফিনেটলি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে কতটি কার্গো এলএনজি কেনার উদ্যোগ নিয়েছে সরকার? 117টি। 117টি কিন্তু কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে। বাংলা লিংকের ডিজিটাল লেনদেন সেবার নাম হলো মুক্ত পে। এছাড়াও কিন্তু আমাদের আরো বেশ কিছু তথ্য রয়েছে, যে তথ্যগুলো আছে সব তথ্যই কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। বেকার যুবকদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ঋণ প্রকল্পের নাম হলো উদ্যোগ। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা আমি 2 স্টার দিয়ে রাখবো। ভেনেজুয়েলা ও ইসরায়েল কত বছর পর কনসুলার সেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে? 17 বছর পর। বিশ্বের অন্যতম প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ হলো ভেনেজুয়েলা। পৃথিবীর সব থেকে বেশি তেলের মজুদ রয়েছে ভেনেজুয়েলা। রিসেন্টলি কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কিন্তু যুক্তরাষ্ট্র কিডন্যাপ করেছে, যেটা রাষ্ট্রীয় কিডন্যাপ আমরা দেখছি, পৃথিবীর ইতিহাসের একটি বিরল ঘটনা। তো তারপরে কিন্তু ভেনেজুয়েলার সাথে এখন এই ইসরায়েলের কনসুলার সেবা পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করেছে কোন দেশ? লেবানন। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 2 স্টার প্রাপ্ত একটা কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট। লেবানন হলো এমন একটা দেশ যেখানে কিন্তু মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি জনগোষ্ঠী বসবাস করে, এবং লেবাননের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং স্পিকার নির্বাচনের ক্ষেত্রে বা নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কিন্তু ধর্মভিত্তিক নিয়োগ রয়েছে। আইবিএম পিসি প্রথম বাজারে আসে 12 আগস্ট 1981 সাল। হাঙ্গেরির নতুন প্রেসিডেন্ট নাম আন্দ্রাস বাকা। দেশের ইতিহাসে প্রথমবার নৌযান শুমারি অনুষ্ঠিত হবে 20 থেকে 29 আগস্ট, মানে এখন চলমান রয়েছে। বাংলা কিউআর লেনদেন ইন্টারচেঞ্জ রিএম্বুসমেন্ট ফি কত? 0। বাংলার যে কিউআর লেনদেন ইন্টারচার্জ রিএম্বুসমেন্ট, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু লেনদেন করা সম্ভব হবে। তো এরপরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু দেখুন। 2025-26 অর্থ বছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল 8.6। এটাও কিন্তু 2 স্টার প্রাপ্ত একটা প্রশ্ন, 3 স্টার প্রাপ্ত একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। বাংলাদেশ আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় 12 আগস্ট। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 2026 সালে বিরল পূর্ণ সূর্যগ্রহণ কবে ঘটবে? 12 আগস্ট, মানে ঘটে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলরের নতুন প্রধানকে? মহসেন রেজাই। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা পুনর্বর্তনের পর প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা একদম 3 স্টার প্রাপ্ত একটা কোশ্চেন। রিসেন্টলি কিন্তু বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো, এবং রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচন সম্পর্কিত তথ্য যেমন মোস্ট ইম্পর্টেন্ট, একই সাথে সংবিধানে রাষ্ট্রপতির যে গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলো রয়েছে, যে আর্টিকেলগুলো রয়েছে, সেগুলো সম্পর্কেও কিন্তু আপনাদের একটা ধারণা কিন্তু থাকা লাগবে। এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসবে। এখনো কিন্তু আমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে, এগুলো আমরা একটু দেখি। ব্যবসা বাণিজ্য সহজ ও গতিশীল করতে গঠিত জাতীয় ট্যাক্স ফোর্সের নাম হলো বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজীকরণ বিষয়ক জাতীয় ট্যাক্স ফোর্স। এটা গুরুত্বপূর্ণ। ভিসা নীতিমালা 2026-এ ভিসার শ্রেণী কতটি? 34টি। এটাও গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। প্যালেস অফ নেশন কোথায় অবস্থিত? এটাও 2 স্টার প্রাপ্ত একটা কোশ্চেন। সম্প্রতি চীনে আঘাত আনা শক্তিশালী টাইফুনের নাম টাইফুন ডলফিন। এটা একটা গুরুত্বপূর্ণ। 2025-26 অর্থ বছরে সবচেয়ে বেশি আমদানি হওয়া পণ্য? কয়লা। এটা একটা 3 স্টার প্রাপ্ত কোশ্চেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। প্রথম বৃক্ষরোপণ চিত্রকর্মের চিত্রশিল্পী SM সুলতান, খুবই গুরুত্বপূর্ণ। সন্তোষপুর ইকো পার্ক কোথায় অবস্থিত? ফুলবাড়িয়া উপজেলা, ময়মনসিংহ। ফুলবাড়িয়া উপজেলা, ময়মনসিংহ। MIT ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং
গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি তাদের কর্তৃক তৈরি আকাশ জলযান রোবোটিক্সের নাম হলো ফ্লাফিং এরিয়াল অ্যাকোয়াটিক ভেহিকল। কোন জেলায় 400 একরের নতুন শিল্প পার্ক স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার? বগুড়াতে। তো বগুড়া আবার কি গোপালগঞ্জ হতে যাচ্ছে কিনা সেটাই আমাদের এখন দেখার বিষয়। বিদেশি ব্যাংকের মাধ্যমে দেশের কত শতাংশ রপ্তানি হয়? 18.8%। ব্যাংক জবের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। মৎস্য খাতে অবদানের জন্য সম্প্রতি কতজনকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে? 14 জনকে। বাংলাদেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয় 9ই আগস্ট। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আদিবাসী দিবস কবে পালিত হয়? বিজ্ঞানীরা এআই ব্যবহার করে প্রথমবারের মতো কোন ভাইরাস তৈরি করেছেন? এটা একটা গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিওফাজ, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য বা ফাজ। আইপ্যাক এর পূর্ণ অর্থ কি? এই বিষয় সম্পর্কে কারা কারা জানেন না, ডেফিনেটলি আইপ্যাক সম্পর্কে জানতে হবে। আমেরিকা ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, কারণ এই আইপ্যাক এর মাধ্যমে আমেরিকাতে ইসরায়েল সব থেকে বেশি প্রভাব বিস্তার করে, বরং ইসরায়েলের প্রেসিডেন্টকে নির্বাচিত হবে সেটা কিন্তু নির্ধারিত হয়ে যায় আইপ্যাক কাকে কতটা সাপোর্ট প্রদান করছে সেটার মাধ্যমে। এবং যুক্তরাষ্ট্রের সিনেট পরিষদে কিন্তু আইপ্যাকের একটি বিশাল প্রভাব রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতি, শিল্প, বাণিজ্যেও কিন্তু আইপ্যাক বা অন্যান্য যে ইসরায়েলি গ্রুপ রয়েছে সেই গ্রুপের মাধ্যমে কিন্তু ইসরায়েল প্রভাব বিস্তার করে। সাম্প্রতিক তৈরি সমুদ্রতলে বসবাসযোগ্য স্টেশনের নাম কি? ভ্যানগার্ড। এটা একটা 3 স্টার প্রাপ্ত কোশ্চেন। 2025 সালে কিন্তু জাপান একটি কাঠের তৈরি স্যাটেলাইট তৈরি করেছিল এবং ওখান থেকে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন চলে আসছিল। সুতরাং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। ফ্যামিলি কার্ড কর্মসূচি আনুষ্ঠানিক উদ্ভাবন করেন 16ই আগস্ট 2026। সরকার চীন ও দক্ষিণ কোরিয়া থেকে মোট কয়টি ই বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে? 800টি ই বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশে ব্যবসায়ী শিল্প মালিকদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ এ সম্পর্কে অ্যাটলিস্ট সবার একটা ধারণা থাকা উচিত। দেশের সব থেকে ধনীদের বলা যায় যে সংগঠন সেটা হলো এই এফবিসিসিআই। বিটিভি নতুন মহাপরিচালকের নাম হলো কাজী জেসিন। সম্প্রতি মিশিগানের ডেমোক্র্যাট সিনেট প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন আব্দুল আল সায়েদ। সিনেট প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন, সিনেট নির্বাচনে কিন্তু জয়ী হয়নি। যদি তিনি সিনেট নির্বাচনে জয়ী হতে পারে তাহলে তিনি হবে আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম ব্যক্তি যিনি আমেরিকার সিনেটে বা জায়গা পেয়েছেন, বা বলা যায় অনেকটা জায়গা পেতে যাচ্ছেন। যেমনটা আমরা নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির ক্ষেত্রে দেখেছি। জোহরান মামদানিও কিন্তু যখন প্রার্থিতা করার জন্য জয় লাভ করে তখন কিন্তু সারা বিশ্বে এটা একটা আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। ঠিক একইভাবে বর্তমান সময়ে কিন্তু এই আব্দুল আল সায়েদ একজন মিশরীয় বংশোদ্ভূত মুসলিম। তিনি কিন্তু মিশিগানের মতো একটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ওবামার অঙ্গরাজ্য, তো এই একটা গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের যদি সিনেট নির্বাচিত হয় এটা হবে আমেরিকার রাজনীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ব রাজনীতিরও গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমেরিকাতে 50টা অঙ্গরাজ্য রয়েছে, প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে কিন্তু 2 জন করে সিনেট সদস্য নির্বাচিত হয়। টোটাল সিনেট সদস্য হলো 100 জন। আমেরিকার বিশাল বড় অঙ্গরাজ্য হলো ক্যালিফোর্নিয়া থেকেও কিন্তু সিনেট নির্বাচিত হয় 2 জন। আবার জর্জিয়া বা ফ্লোরিডা এগুলো কিন্তু ছোট ছোট অঙ্গরাজ্য, এখান থেকেও কিন্তু নির্বাচিত হয় 2 জন করে। তো এই তথ্যটা গুরুত্বপূর্ণ। আমেরিকার যারা সিনেট নির্বাচিত হয় তারা কিন্তু খুবই শক্তিশালী এবং আমেরিকার নীতি নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাশিয়ার নতুন সামরিক বাহিনীর নাম হলো আনম্যানড সিস্টেমস ফোর্সেস। 2024-25 অর্থ বছরের শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 4.47%। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় 20 আগস্ট 2026। সোনিয়া গান্ধীর আত্মজীবনীর নাম, এটা কেন গুরুত্বপূর্ণ? বিলঙ্গিং এ জার্নি অফ লাভ। এটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ রিসেন্টলি কিন্তু এই যে আত্মজীবনীটা এটা কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে। তো আমরা এতক্ষণ যে সাম্প্রতিক প্রশ্নগুলো আলোচনা করলাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কত কত গুরুত্বপূর্ণ। যাদের মাথায় একটু পুষ্টি আছে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এর বিগত প্রশ্ন সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন। আর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের আবারও স্মরণ করে দিচ্ছি আমাদের যে এখন এক্সিস্টিং কোর্সগুলো রয়েছে তোমাদের জন্য, তোমরা এই কোর্সগুলোতে যদি থাকো তাহলে আমাদের ইন্টেনসিভ কেয়ারে থেকে কিন্তু তোমরা প্রস্তুতি নিতে পারবে। আমাদের কোর্সের সব থেকে বড় বিষয় হবে আমরা এত এক্সক্লুসিভ সাজেশন তোমাদের দিয়ে দিব, খুবই কম সময়ের মধ্যে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি এই সাজেশন মাফিক কমপ্লিট করতে পারবা, যেখান থেকে ইনশাআল্লাহ তোমরা 90%-এর উপরে কমন পেয়ে যাবা। আমাদের রয়েছে অ্যানলিস্ট লেকচার শিট, যে লেকচার শিটগুলো থেকে কিন্তু হুবহু প্রশ্ন চলে আসে। সুতরাং তোমরা যদি আমাদের ইন্টেনসিভ কেয়ারে থেকে আমাদের ইন্টেনসিভ সাপোর্ট পেতে চাও তাহলে এক্ষুনি যুক্ত হয়ে যাও আমাদের ইন্টেনসিভ কেয়ারে।